সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের এমন এক গুরুত্বপূর্ণ সংবাদ যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। পর্দার আড়ালে এমন এক তথ্য ফাঁস করব যা দেখলে রীতিমতো অবাক হবেন। বিএনপির রাজনীতিতে চলছে ভাঙন ও গোপন রাজনীতি। পদত্যাগ করতে চলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পতন শুরু হয়ে গেছে বিএনপির। পদত্যাগ করছেন মির্জা ফখরুল। দুই দিক থেকে ফেসে গেলেন তারেক রহমান। দিল্লি থেকে রাজনীতির খেলা ঘুরিয়ে দিলেন শেখ হাসিনা। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? কোথায় কি হচ্ছে হতে যাচ্ছে বলা যাবে না, শুধু বলবো আলহামদুলিল্লাহ বলুন। আপনারা দেখতেছেন না বিএনপির মধ্যে কিভাবে ভাঙনের সুর। এর মধ্যে বিএনপির মহাসচিব স্বয়ং একটা দলের স্বয়ং সাধারণ সম্পাদক, তিনি বিএনপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুঃসময় দলের হাল ধরা ছিল, আর এখন সুসময় রাজনীতি থেকে অবসরে যাবে। বুঝছেন নাই বোমার আয়োজন কেমনে চলতেছে, যে কোনো সময় বাস্টিং। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। তারেক যে সরকার এখন পতনের একদম কাগারে চলে এসেছে, হয়তোবা আওয়ামী লীগ কোনটা সাজে সে কারণে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পতন হবে, কিন্তু দেখবেন হুট করে বিএনপি সরকার পতন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। বাংলাদেশের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করেন তারেক যে এখন মাইন্ডের চিপায় পড়ে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। সো এই মাইন্ডের চিপা থেকে উত্তরণের কোনো পথ নাই, একটাই পথ, ক্ষমতাযুক্ত হওয়া। আমার আসার উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। জানিয়ে দেব আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নন স্পিকার হাফিজ উদ্দিন। পর্দার আড়ালে সমঝোতা হয়ে গেল। এনসিপি থেকে বহিষ্কার হল এমপি হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ ও হাসনাত আবদুল্লাহর গোপন চুক্তি ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার এই নির্দেশনা অনুসারেই শিরিন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরীরা দলের হাল ধরতে এগিয়ে এসেছেন। সরকারের পক্ষ থেকেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা চলছে। চারপাশে ছাত্র জনতা, মাঝখানে হাসনাত আবদুল্লাহ। অপরাধ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া। ছাত্র জনতা তোপ এবং দালাল স্লোগানের মুখে পড়ার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়। আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগ হবে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল কেউ বানাতে পারবে, কথা তুমি পরিষ্কার বলতেছে। এটা বিএনপি পারবে না, বিএনপি বানানো ক্ষমতা হবে না আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বানানো। নির্বাচনের পর যেন চুপচাপ ভূমিকা পালন করছে আওয়ামী লীগ। যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছিলেন বিএনপিকে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে দেবেন না শেখ হাসিনা, সেখানে দলটির এমন নীরবতা জন্ম দিয়েছে পাহাড় সম কৌতূহলের। তবে এবার সামনে আসছে আওয়ামী লীগকে ফেরাতে কারা নীরবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে কিভাবে ও কার সহযোগিতায় ফিরছে আওয়ামী লীগ। সংসদে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য, রাজপথে আওয়ামী লীগ বিরোধী স্লোগান, আর গোপনে আওয়ামী লীগের সঙ্গে আতাত। বলছিলাম এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কথা, যিনি কিনা নিদারুণভাবে আওয়ামী লীগের বাঘা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামে এক সাবেক মেয়রের বাসায়, যেখানে জানা গেছে মবের শিকার হয়েছেন তিনি। আবার তার উপস্থিতির মাঝেই বাসভবনের প্রধান ফটক ঘিরে চলছিল আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান সাবধান স্লোগান। জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত হাসনাতকে উদ্ধার করে পুলিশ। জানিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, কিসের ভয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে এনসিপি? সেক্ষেত্রে তো হাসনাত আবদুল্লাহর মোটামুটি ভাবে আজকে ভালোই ধরা খেয়েছেন এবং কোনো উত্তর দিতে পারেন নাই। হাসনাত আবদুল্লাহ একদম একেবারেই বোকার স্বর্গে বাস করছে, সেটা 8 তারিখে প্রমাণ করে দিয়েছে। হাসনাত আবদুল্লাহর এমন পোলটি মেনে নিতে পারছেন না অনেকেই। তাদের মতে এনসিপি যে কাজ করলো এরপর তাদের ডাকে আর কেউ রাজপথে নামবে না। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। ওদের ডাকে কেউ নামবে না। এই নাহিদ ইসলাম, তারপর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এদের ডাকে কেউ নামবে না। এই আসিফ মোহাম্মদ সজীব কি ছিল, তার আগের ছবিও দেখি, পরের ছবিও দেখি। এনসিপির ডাকে বাংলাদেশে আর কোনোদিন কোনো আন্দোলন হবে না, কারণ এনসিপি তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলেছে। আমরা তাদের জায়গায় যাই, তার আন্দোলনের হুমকি দিচ্ছেন, এই হুমকি ধামকিতে তারা সীমাবদ্ধ থাকে। তাদের হয়ে জনগণ আর কোথাও আসবেন না। হাসনাত আবদুল্লাহ রাজের বৃহৎ পরিসরে, মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে, মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন। সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আবদুল্লাহরা আসলে বিপদে আছেন। জানিয়ে দেব ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর দাবি মার্কিন কূটনৈতিকের বাসায় সরকার পতনের ছক। ভেতরের খবর রাখতেন নাইমুল ইসলাম খান। ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য, মার্কিন কূটনৈতিকের বাসায় সরকার পতনের ছক। ভেতরের খবর দিতেই নাইমুলকে প্রেস সেক্রেটারি করা হয়। জানিয়ে দেব এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বললেন, পরিশুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছুই নেই। আওয়ামী লীগ মানেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিস্তারিত
ভিডিওতে থাকছে প্রতিবেদনে। ভারত সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে দুটি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ করতে মত দিন। রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের পরিশুদ্ধ নেতা হচ্ছেন শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয়ের নাম আসছে, তিনি বলেছেন যে তিনি নিতে আগ্রহী যদি দল দেয়, কিন্তু সেটা কোনো সাড়া পাওয়া যায় নাই। কখনো কখনো সাইমা ওয়াজেদ পুতুলের নাম এসেছে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে একমাত্র বিকল্প হচ্ছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। শেখ হাসিনার বিকল্প যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই। বঙ্গবন্ধু তোমার শেখ হাসিনা এবং তার পরিবারের বাইরে অন্য কেউ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না। শেখ রেহানার নাম কেন আসে না? সিএসবি নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি করছেন সেখানে তো বের হয়ে আসছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। কারা শেখ হাসিনা থেকে ক্ষমতা, শেখ হাসিনার চোখের ইশারা বুঝে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। তো শেখ হাসিনা কেন এই তাদেরকেই রাখলেন যারা বিতর্কিত করছেন তাদের? তখন যদি আমি শেখ হাসিনার ইশারা অনুযায়ী কাজ না করি, আমার এজেন্ডা বাস্তবায়ন করি, এবং শেখ হাসিনা অনেককেই ছুড়ে ফেলাই দেয়, সেটা সময়ের অপেক্ষায় লাগে। পতনের 2 বছর হয়ে গেল প্রায়, এখন এসে সেই নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাদেরকে? আপনারা কখন আসবেন, মানে যারা অন্য নেতারা আছেন, সিনিয়র নেতারা যারা আছেন? যদি আদালত তার নিরপেক্ষ ভূমিকা পালন করে, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়াকে যখন জেল দেওয়া হয় তখন তাকে জামিন দেওয়া হচ্ছিল না, কিন্তু মানে তিনি তো আসলে দেশেই থেকেছেন। তিনি দেশে থেকেছেন, তেনারা কিন্তু কেউ মেরে ফেলার পরিকল্পনা করে। ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর দাবি, মার্কিন কূটনীতিকের বাসায় সরকার পতনের ছক, ভেতরের খবর রাখতেন নাইমুল ইসলাম খান। কোয়াডে যোগ না দেওয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে শেখ হাসিনার সরকার পতনের দীর্ঘমেয়াদী ছক কষেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিক হেলেন লা ফেইবের বাসভবন ও নেপালের রিসোর্টে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের ভেতরের খবর রাখার জন্য নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে নথিতে অভিযোগ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও সুশীল সমাজের কয়েকজনের যুক্ত থাকার দাবি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে কাজ করেছে দীর্ঘমেয়াদী এক বেসামরিক সামরিক বা সিভিল মিলিটারি ছক, আর এই পরিকল্পনার বীজ বোনা হয়েছিল খোদ মার্কিন কূটনীতিকের বাসভবন ও নেপালের একটি রিসোর্টে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড বা QUAD জোটে যোগ দিতে তৎকালীন শেখ হাসিনা সরকারের অস্বীকৃতি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতাই এই পট পরিবর্তনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে বলে সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া এসব নথির তথ্যের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের ঘন ঘন ঢাকা সফরের প্রধান লক্ষ্যই ছিল এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীল নকশা বাস্তবায়ন। গোপন বৈঠক ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা। নথির তথ্য অনুযায়ী 2007-8 সালের অসমাপ্ত -2 ফর্মুলার ওপর ভিত্তি করে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী ও অনুগত অরাজনৈতিক সরকার গঠনের পরিকল্পনা করা হয়। 2023 সালে ঢাকায় তৎকালীন মার্কিন কূটনীতিক হেলেন লা ফেইবের বাসভবনে ও নেপালের বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা চৌধুরীর মালিকানাধীন একটি রিসোর্টে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলিতে হেলেন লা ফেইব ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছাড়াও অনেক বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন, যারা পরবর্তীতে 2024 সালের 8 আগস্ট গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। পিটার হাস ও ডোনাল্ড লু মূলত বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেটওয়ার্কের সঙ্গে মিলে এই সরকার পরিবর্তনের সমন্বয় করেন। বয়ান তৈরি ও নাইমুল ইসলাম খানের ভূমিকা। সরকার পরিবর্তনের এই ছকে গণমাধ্যম ও সুশীল সমাজের একটি অংশকে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ডোনাল্ড লুয়ের নির্দেশনায় রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবিদ আলী রিয়াজকে গণমাধ্যম ব্যক্তিদের মাধ্যমে জনমত গঠনের দায়িত্ব দেন। এমনকি সরকারের ভেতরের খবর রাখার জন্য নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। নথিতে দাবি করা হয় সরকারের অতি গুরুত্বপূর্ণ ও অভ্যন্তরীণ তথ্যগুলো নির্দিষ্ট মহলে পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। পাশাপাশি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ প্রচারে কাজ করে আদিলুর রহমান শুভ্রর অধিকার এবং সানজিদা তুলির মায়ের ডাক। অন্যদিকে আলোকচিত্রী শহীদুল আলম ও ফরহাদ মজহারের মতো ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক, বামপন্থী ও ছাত্র সংগঠনের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্র সংস্কারের আকর্ষণীয় ধারণা ছড়িয়ে দেওয়ার কাজ করেন। ভূ রাজনীতি ও কৌশলগত দ্বন্দ্ব। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেলে শেখ হাসিনা চীনের দ্বারস্থ হন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে যথাক্রমে রাশিয়া ও জাপানের সহায়তা নেন। যুক্তরাষ্ট্র এর বিপরীতে তাদের চীন বিরোধী নিরাপত্তা বলয় কোয়াডে যোগ দিতে চাপ দিলে শেখ হাসিনার রাজনৈতিক ভারসাম্যের কথা বলে তা প্রত্যাখ্যান করেন।
নথিতে আরও দাবি করা হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা সংকটের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি খ্রিস্টান ইহুদি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছে। ভারত মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তকমা দিয়ে আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, যার সঙ্গে সাবেক কয়েকজন বাংলাদেশি সেনা কর্মকর্তাও জড়িত ছিলেন। সামরিক বেসামরিক যোগসূত্র ও ডক্টর খলিলুর রহমান। 2001 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর খলিলুর রহমান এই পটপরিবর্তনে অন্যতম প্রধান কুশলী ছিলেন। ডক্টর ইউনুসের সহায়তায় জাতিসংঘে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, ক্লিন্টন ফাউন্ডেশন এবং জাতিসংঘের শীর্ষ পর্যায়ে গভীর সম্পর্ক গড়ে তোলেন। জানা যায় রামুর সেনানিবাসে জাতিসংঘের মানবিক করিডর ও শান্তিরক্ষী ঘাঁটি স্থাপনের জন্য ডক্টর ইউনুস ও ডক্টর খলিলুর রহমান উদ্যোগ নিলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাতে ঘোর আপত্তি জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করা যাবে না এবং এ ধরনের সিদ্ধান্ত কেবল নির্বাচিত রাজনৈতিক সরকারের এখতিয়ার। বর্তমান পরিস্থিতি ও মার্কিন দূতের সাক্ষাৎ। নথিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের চিত্র উঠে এসেছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে এবং ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত 13 এপ্রিল 2026 বাংলাদেশে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টার একটি দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র ফের দক্ষিণ পূর্ব এশিয়ায় নজর দেবে এবং বাংলাদেশকে সামরিক চুক্তি আকসা ও জিসোমিয়াতে সই করার জন্য চাপ প্রয়োগ করবে। ভারত সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে দুটি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ করতে মত দিন। রিফাইন্ড আওয়ামী লীগ, পরিশুদ্ধ আওয়ামী লীগ। পরিশুদ্ধ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের পরিশুদ্ধ নেতা হচ্ছেন শেখ হাসিনা। সজীব জয়ের নাম আসছে, তিনি বলেছেন যে তিনি নিতে আগ্রহী যদি দল দেয়, কিন্তু সেটা কোনো সাড়া পাওয়া যায় নাই। কখনো কখনো সাইমা ওয়াজেদ পুতুলের নাম এসেছে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে একমাত্র বিকল্প হচ্ছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। শেখ হাসিনার বিকল্প যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই। বঙ্গবন্ধু তোমার শেখ হাসিনা এবং তার পরিবারের বাইরে অন্য কেউ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না। শেখ রেহানার নাম কেন আসে না? সিএসবি নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করছেন সেখানে তো বের হয়ে আসছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। কারা শেখ হাসিনা থেকে ক্ষমতা, শেখ হাসিনার চোখের ইশারা বুঝে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। শেখ হাসিনা কেন এই তাদেরকেই রাখলেন যারা বিতর্কিত করছেন তাদের? তখন যদি আমি শেখ হাসিনার ইশারা অনুযায়ী কাজ না করি, আমার এজেন্ডা বাস্তবায়ন করি এবং শেখ হাসিনা অনেককেই ছুড়ে ফেলাই দেয়, সেটা সময়ের অপেক্ষায় লাগে। পতনের 2 বছর হয়ে গেল প্রায়। এখন এসে সেই নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাদেরকে আপনারা কখন আসবেন, মানে যারা অন্য নেতারা আছেন, সিনিয়র নেতারা যারা আছেন? যদি আদালত তার নিরপেক্ষ ভূমিকা পালন করে, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়াকে যখন জেল দেওয়া হয় তখন তাকে জামিন দেওয়া হচ্ছিল না, কিন্তু মানে তিনি তো আসলে দেশেই থেকেছেন। তিনি দেশে থেকেছেন, তেনার কিন্তু কেউ মেরে ফেলার পরিকল্পনা করে। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করছে দেশটি। এদিকে বাংলাদেশের গণমাধ্যম মানবকণ্ঠ বলছে, ভারত সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছে, হয় পরিশোধিত আওয়ামী লীগ গঠনে সম্মতি দিন, না হলে ভারত ছেড়ে কাতারে যান। 5 আগস্টের পর ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে নিয়ে কি এখন অস্বস্তিতে ভারত? রিফাইন্ড আওয়ামী লীগে শেখ হাসিনা সায় না দিলেও কোনো ধরনের পরিশোধন কি হবে দলের কোনো পর্যায়ের নেতৃত্বে? 78 বছর বয়সী শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব নিয়ে গুঞ্জনে উঠে আসে তাঁর সন্তান জয়, পুতুল বা ভাগ্নে ববির নাম, কিন্তু কেন আসে না বোন শেখ রেহানার নাম? এসব বিষয় নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। জনাব এস.এম. কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে মূলত গণমাধ্যমের অন্তত দুটি প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। প্রথমে বলতে চাই যে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যমগুলোতে, ইন্ডিয়া টুডে, দ্য টেলিগ্রাফের মতো পত্রিকাগুলোতে খবর আসছে যে শেখ হাসিনাকে ফেরাতে
বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন, এর প্রেক্ষিতে রণধীর জয়সওয়ালের বরাতে বলা হচ্ছে যে ভারত জানাচ্ছে বাংলাদেশের অনুরোধ বিবেচনা বা পর্যালোচনা করা হচ্ছে, এক্সামিন শব্দটা ব্যবহার করছে, পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য আসলে মানে এটি একটা কেমন ব্যাপার? এতদিন তো ধরেন দীর্ঘদিন ধরেই এই অনুরোধটা করা হচ্ছে, অন্তত আওয়ামী লীগ পতনের পর থেকে, কিন্তু এর প্রতিক্রিয়ায় কখনো ভারতের পক্ষ থেকে কিছু আসে নাই। এখন দেখা যাচ্ছে ভারত বলছে এটি পর্যালোচনা করা হচ্ছে, এটি আসলে আপনাদের জন্য কেমন বিষয়? দেখেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারত শুধু বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার না, ভারত বাংলাদেশের রাজনৈতিক পার্টনার। আজকে 17 এপ্রিল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই দিনে কিন্তু বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ অনুষ্ঠান করেছিলেন ঐতিহাসিক মেহেরপুরের বৈদ্যনাথতলায়, যেটাকে পরবর্তীতে মুজিবনগর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এবং সেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে সেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, যে সরকারের নেতৃত্বে পরিচালনায় 9 মাসে শক্তিশালী পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করেছিল এবং তার পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার, ভারতের মানুষ, ভারতের সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সাথে মিলে সেদিন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল 1971 সালের 16 ডিসেম্বর। আর মধ্যে দিয়ে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আদর্শিক সম্পর্ক। সেই ক্ষেত্রে ভারত, আমি মনে করি, একটি গণতান্ত্রিক দেশ। তাদের কাছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে আমরা মনে করি সেদিন 5ই আগস্ট অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ছাত্র জনতা, পুলিশ হত্যাকারী, আজকের ফ্যাসিস্ট মব সন্ত্রাসের জনক ইউনূস, এবং আমার কথা না, যারা একদিন ইউনূসের সাথে ছিলেন, পক্ষে ছিলেন, সেই আন্দোলনে ছিলেন, তারাই এখন বলছেন ইউনূস হচ্ছে বিশ্ব ব্যয়, বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক। সেই ইউনূস কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা করতে চেয়েছিলেন সেদিন 5ই আগস্ট। কিন্তু ভারত সরকার সেদিন তাকে নিরাপদ এনে নিরাপদ জায়গায় তারা তাকে দেখভাল করছেন। আমি মনে করি বাংলাদেশ সরকার যেতে পারে, কিন্তু ভারত যেটা বলেছে, আমি মনে করি তারা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে তাদের একজন রাজনৈতিক বন্ধু হিসাবে আমি মনে করি তাদের নিরাপত্তা দেয়া, আমি মনে করি তারা সেই দায়িত্ব যথার্থ পালন। আপনি কি এটা মনে করেন, মানে এই যে যখন দুই দেশের মধ্যে কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, তারা বলছেন সম্পর্ক উন্নয়নে তারা কাজ করছেন, ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির জায়গা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন, যেখানে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এবং বাংলাদেশের সরকার থেকে তাকে ফেরানোর অনুরোধ করা হচ্ছে, বারবার ফেরানোর অনুরোধ করা হচ্ছে, এবং প্রতিটি আলোচনায় এই বিষয়টা মোটামুটি আসছে। এই যে মানে আওয়ামী লীগ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকা, তারা যে একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে কিনা ভারতের জন্য, মানে যে দেশটি তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমি মনে করি ভারত এটা মনে করে না যে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয় তাদের কাছে মানে তাদের জন্য একটি মানে অস্বস্তিকর অবস্থা, এটা আমি মনে করি না, এবং ভারতও মনে করে না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি তাই মনে করছেন। আর একটা পত্রিকার মানব জমিনের সম্প্রতি যে খবরটি এসেছে, সেখানে বলা হচ্ছে যে ভারত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে 2টি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ করতে মত দিন। এই হচ্ছে 2টি প্রস্তাব। আসলে 2টি প্রস্তাব, এবং সেই প্রতিবেদনে বলা হচ্ছে 2টি প্রস্তাবই তিনি ভিন্ন কৌশলে উড়িয়ে দিয়েছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারও একদম সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলবার সুযোগ হয় বা যোগাযোগের সুযোগটা আছে, কি এই প্রস্তাবটার আসলে কিরকম, কি প্রস্তাব গেছে, কার মাধ্যমে প্রস্তাব গেছে, ঠিক কি হয়েছে? ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশ মনে করে যে আওয়ামী লীগের মধ্যে একটি ঐতিহাসিক দল, ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে যদি বাংলাদেশের রাজনীতিতে, সেই দল যদি রাজনীতিতে টিকে থাকে, তাহলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। এবং আওয়ামী লীগকে টিকে রাখতে হইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটা আমি মনে করি
ভারতের রাজনৈতিক দল, ভারতের সরকার, ভারতের জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন, আমার বিশ্বাস তারা এটা বিশ্বাস করে, শুধু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। কিন্তু আজকে আপনি যে পত্রিকার কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছেন বা সংবাদপত্রের মালিক আছেন, তারা সবসময় বঙ্গবন্ধুর তনয়ের বিরুদ্ধে তারা সবসময় লিখে এসেছেন, সবসময় আলোচনা করেছেন, সবসময় ষড়যন্ত্র করেছেন। কারণ আপনি যেটা বলেছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ করতে যাতে পরিশুদ্ধ লোক তো বাংলাদেশে আমি মনে করি দুইজন লোক হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ছিলেন, যার চিন্তা চেতনায় ছিল বাংলাদেশ বাঙালি। তিনি নিজের স্ত্রী সন্তানদের চাইতো বাংলাদেশ বাঙালিকে বেশি ভালোবাসতেন। একটু অনেক উদাহরণ দেওয়া যাবে। তাকে দিয়ে তো এখন আওয়ামী লীগ গঠন করা সম্ভব না। আমি মনে করি আর একজন হচ্ছে শেখ হাসিনা, যে চিন্তা চেতনায় বাংলাদেশ বাঙালিকে নিয়ে ভাবে। এবং আজকে প্রমাণ হয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশ বাঙালিকে নিয়ে না ভাবতো তাহলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব চলে যেত না, শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যেত না। আজকে কিন্তু সেটা প্রমাণ না, এটা প্রমাণিত হয়েছে সব বাংলাদেশের মানুষের কাছে। আজকে আপনি জানেন যে সাংবাদিক, আমি নাম বলি, আজিজ আহমেদ, যিনি বলছেন আমি একদিন শেখ হাসিনার সমালোচনা করছি, কিন্তু শেখ হাসিনা ঠিক ছিল, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে, আমি ইউনূসের পক্ষে কথা বলে, কারণ ইউনূসের মতো একটা ভণ্ড প্রতারক এবং মির্জাফর বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন শেখ হাসিনাকে। একমাত্র শেখ হাসিনাই চিনতে পেরেছিলেন, শেখ হাসিনাই আপোষ করেন নাই। এটা আমার কথা না, আজিজ সাহেব আপনিও চেনেন। আজকে আনিস আলমগীরের মতো লোক তারাও বলছেন, আজকে গোলাম মওলা রনির মতো তারাও করছে, সে কিন্তু আওয়ামী লীগ করে না।